আজকে আমার যেটা বলার বিষয়, যেটা তোমরাই ঠিক করে দিয়েছ এবং আমার নিজেরও একটি প্রিয় বিষয়, এটা নিয়ে আমি লিখেওছি, আগে লিখেছি। তো একটা কথা প্রথমেই বলি এটা যে উত্তর পূর্ব তো না, বিষয়টা উত্তর পূর্বের কবিতা লেখা, কিন্তু উত্তর পূর্ব তো একটা বড় জায়গা, তো বড় জায়গা, তো এত বড় জায়গা নিয়ে তো বিস্তৃত আলোচনা সম্ভব নয়। যেহেতু বড় জায়গা, আমি মূলত দুটো রাজ্য, এটি ত্রিপুরা, এটি আসাম, বড় আমি দুটো রাজ্য, আসাম এবং ত্রিপুরা, হ্যাঁ, এই দুটো রাজ্যের বাংলা কবিতার সাধারণ কিছু ধরন, সমস্ত ধরনকে স্পর্শ করা যাবে না, সাধারণ কিছু ধরনকে নিয়ে আমি কথা বলব। এক, দুই হচ্ছে কোন সময়টা অনেক দিন ধরে লেখা হচ্ছে এবং এই সমস্ত রাজ্যের লেখালেখির সূচনাও এক সময়ে নয়। ফলে আমি ঠিক করেছি মোটামুটি স্বাধীনতা পরবর্তী, হ্যাঁ, স্বাধীনতার পরে বাংলা কবিতার যে বিস্তার এই অঞ্চলে, তার কিছু প্রাথমিক ধরন নিয়ে কথা বলবো। দুটো রাজ্যের স্বাধীনতা পরবর্তী বাংলা কবিতার প্রতিষ্ঠিত কিছু ধরন নিয়ে কথা বলবে। এর বাইরেও অনেক কিছু থেকে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ, থেকে যাবে। এটা হচ্ছে 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, হচ্ছে এই যে আমি কিন্তু কোনো তালিকা বানাচ্ছি না। হ্যাঁ, উপস্থিত দেখো, আমি কিন্তু কোনো তালিকা বানাচ্ছি না, কবিদের তালিকা বানানোর কোনো সুযোগ বা সামর্থ্য বা ইচ্ছা আমার নেই। এই জন্য যে এত কবি এই অঞ্চলে লেখালেখির সঙ্গে যুক্ত বহুদিন ধরে আছেন এবং তারা এত ভালো ভালো সমস্ত অসামান্য সমস্ত রচনার আমাদের দিয়েছেন উপহার, যে তাদের সবার কথা বলা সম্ভব। তালিকা কিন্তু আমি বানাচ্ছি না, হ্যাঁ, এটা কিন্তু আমাকে আগে বলে নিতে হলো। আমি শুধু কয়েকটি সাধারণ প্রবণতা নিয়ে কথা বলব। আচ্ছা, এবারে শুরু করি। প্রথম কথা হচ্ছে এই যে একটু আগে বললাম, এত বড় জায়গা, সাধারণত একটা পাড়ার মধ্যেও যদি 5 জন কবি থাকে, সেই 5 জনের ধরন আলাদা হয়, লেখালেখির ধরন আলাদা হয়, তাই না? একটা শহরের মধ্যেও যদি 100 জন কবি থাকে, তাদের প্রত্যেকের রচনার ধরন আলাদা হওয়াটাই স্বাভাবিক। ফলে এত বড় একটা অঞ্চলের যারা লেখালেখি করছেন, তাদের লেখালেখির মধ্যেও তো অনেক রকম ব্যাপার থাকবে। তাদের বিষয়ে আলাদা হবে, তাদের ভঙ্গি আলাদা হবে, তাদের বিন্যাস আলাদা হবে, তাই না? তাদের দর্শন আলাদা হবে, তাদের ভাবনা চিন্তা আলাদা হবে। কারো ছন্দের আশ্রয় এক একজনের এক এক রকম হবে বলে কোনো একটা নির্দিষ্ট ধরনে কিন্তু এই অঞ্চলের কবিতাকে ধরা যাবে। এটা আমরাও জানি, এখানে যারা শুনছেন তারাও আমার চেয়ে ভালো জানে। তবুও কিছু কিছু ধরনকে আমরা স্পর্শ করে কথা শুরু করতে পারি। তার মধ্যে একটা বলি তার আগে, সেটা হচ্ছে এই যে এই অঞ্চলের কবিতার একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে একটা আন্তরিকতা এবং আবেগ। যদিও আন্তরিকতা ছাড়া এবং আবেগ ছাড়া লেখালেখি হয় না। মধুর আছে, মধুর আমাদের প্রিয় বন্ধু, আমাদের ছাত্র, এখন সে কলেজের অধ্যাপক হতে চলেছে। মধুর ভালো থেকে, তো আবেগ এবং আন্তরিকতা ছাড়া কোনো লেখা হয় না। কিন্তু এই অঞ্চলের আবেগ এবং আন্তরিকতার তীব্রতাটা অনেক বেশি বলেই ত্রিপুরার মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত মানুষের সাহায্যের জন্য, সহমর্মিতার জন্য দাঁড়িয়ে পড়ে। এই আবেগের, এই আন্তরিকতার তীব্রতার জন্য বরাক উপত্যকার মানুষ নিজের ভাষাকে রক্ষা করার জন্য, নিজের ভাষার মর্যাদা রক্ষা করার জন্য, নিজের ভাষাকে ভালোবেসে
বুলেটের সামনে দাঁড়িয়ে পড়ে। এই আবেগ, এই আন্তরিকতার কথা মাথায় রেখে আমাদের কথা শুরু করতে হবে। শুরু করতে গিয়ে আমি যে বলেছিলাম, সাধারণ কিছু সূত্র আছে যে সূত্র দিয়ে এই অঞ্চলের কবিতার কিছুটা যুক্ত করা যায়। তার একটা হচ্ছে দেশভাগ। দেশভাগ আমরা জানি, বাঙালিরা দেশভাগের ছোবল বাঙালিদের কিভাবে নিহত করেছে, বাঙালিদের কিভাবে বিপর্যস্ত করেছে, বাঙালিদের কিভাবে ধ্বংস করেছে, সেটা আমরা জানি। সব অঞ্চলের বাঙালিদের এই বিপর্যয়ের মধ্যে যেতে হয়েছে। কিন্তু উত্তর পূর্বের বাঙালিদের এই ঘটনা, দেশভাগ, আরো নির্মমভাবে আক্রমণ করেছে। সেটা আমরাও জানি, এই অঞ্চলের মানুষজনও ভালো জানেন, নির্মমভাবে আক্রমণ করেছে বলে দেশভাগ এই অঞ্চলের কবিতা, দেশভাগের প্রভাবে এই অঞ্চলের কবিতার কিছু নির্দিষ্ট ধরন তৈরি হয়েছে। দেশভাগ এই অঞ্চলের কবিদের মধ্যে এমনভাবে আছে, এমনভাবে ধরা পড়েছে যেটার ধরনটা অন্য যে কোনো অঞ্চলের এই ধরনের কবিতার ধরনের থেকে নির্মমভাবে আলাদা। যেমন উদাহরণ দিতে হবে, উদাহরণ না দিলে হবে না। উদাহরণ দিচ্ছি, মধুমিতা আছে, মধুমিতা থেকেও ভালো, থেকেও মধুমিতা আমাদের আর এক প্রিয় বন্ধু। যেমন উদাহরণ দিই, হ্যাঁ প্রচুর উদাহরণ আছে। তার আগে বলি আর একটা কথা আগে বলে নেওয়া দরকার, সেটা আমার লেখা আছে। সেটা হচ্ছে এই যে ত্রিপুরায় তো বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, তো এই বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্পর্ক, সেটা আবার ত্রিপুরার কবিতার একটা আলাদা লক্ষ্য। এখানে মৃণাল আছে, মৃণাল জানে আমার চেয়ে ভালো। তো সেই বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সম্পর্ক ত্রিপুরার কবিতার আবার একটা আলাদা লক্ষ্য। যেভাবে ব্রহ্মপুত্র উপত্যকায় যারা বাংলা কবিতা লেখে, তাদের মধ্যে সেখানেও বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন জাতির, বিভিন্ন ভাষাভাষীর মানুষ আছে। তাদের মধ্যে সম্পর্কটা সেখানকার কবিতাকে আবার আরেকটা মাত্রা দিয়েছে। আবার বরাক উপত্যকায় মাতৃভাষাকে রক্ষা করার জন্য একটা মন সবসময় জাগ্রত থাকে বলে বরাক উপত্যকার কবিতায় এই মাতৃভাষার প্রতি, মাতৃভাষার সম্মানের প্রতি, মাতৃভাষার সম্ভ্রমের প্রতি জাগ্রত একটা মনের প্রভাব সবসময় থাকে। হ্যাঁ, এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। এইগুলো বললাম। এইবারে আমি কবিতার অংশে চলে যাব। এই এতগুলো যে কথা বললাম, এতগুলো বৈশিষ্ট্য, এতগুলো ধরন, এতগুলো প্রভাব, এতগুলো বিষয়, এতগুলো ঘটনার প্রভাব এই অঞ্চলের কবিতায় কিভাবে পড়েছে, আমি এবার কবিতা ধরে প্রচুর কবিতা আছে, অসামান্য কিছু কবিতা আছে। আমি আমার আলোচনার শেষে একটি কবিতা পড়ব। ওই রকম সুসময় বাংলা কবিতা, আমি বাংলা কবিতার গত 50 বছরের ইতিহাস মনে রেখেই বলছি, ওই রকম সুসময়, ওই রকম স্বনির্বন্ধ বাংলা কবিতা খুব বেশি লেখা হয়। লিখেছেন কল্যাণব্রত চক্রবর্তী। আমি একদম শেষে সেই কবিতাটা বলবো। তার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অনেকেই আছেন, অনেকের নাম দেখতে পাচ্ছি না, শুধু ওই চিহ্নগুলো দেখতে পাচ্ছি। তার আগে বলি যে আমার কথাগুলো, আমার লেখা যারা পড়েছেন এতদিন ধরে তারা জানে আমি ওই বাংলার অধ্যাপকদের, যে কোনো অঞ্চলের, কলকাতার হোক, পশ্চিমবঙ্গের হোক, যে কোনো জায়গারই বাংলার অধ্যাপকদের কিছু নির্দিষ্ট শব্দ আছে ব্যবহারে, আমি সেগুলো ব্যবহার করি। আমি আমার গদ্য যারা পড়েছেন তারা জানেন আমার ওই 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 প্রাতিষ্ঠানিক বাংলা বলার অভ্যেস নেই। বলে আমার আমার কথাবার্তার মধ্যে কিন্তু কিছু অপ্রাতিষ্ঠানিক
শব্দটব্দ থাকবে, ঝলক থাকবে, বলে রাখলাম। ত্রিপুরার কবি করবীদেব বর্মনের একটি কবিতা পড়ি। ত্রিপুরার কবি করবীদেব বর্মনের একটি কবিতা। একই বুকে গোলাপ খুম্পু, তোমার বাবা বাঙালি, মা ত্রিপুরী। আমার বাবা ত্রিপুরী, মা বাঙালি। তোমাকে কি কেউ দোআঁশলা বলে? ছোট বাঁশের বেড়া ডিঙিয়ে রাতের অন্ধকারে এখন আমরা পৌঁছেছি। সূর্য করজ্জ্বল এক পৃথিবীর স্বপ্নর দ্বারে, আমাদের কাছে সবাই সমান। এই লাইনটায় পৌঁছানোর তাগিদেই কিন্তু কবিতাটা লেখা। এবং আমাদের সবার আমরা যেটা লেখালেখি করি, তাই না, ভাবনা চিন্তা করি, আমরা সবাই কিন্তু এই লাইনটার কাছে পৌঁছতে চাই বলেই আমাদের চর্চা চালিয়ে যাই। আমাদের সবার লক্ষ্য কিন্তু এই লাইনটির কাছে পৌঁছানো। সূর্য করজ্জ্বল এক পৃথিবীর স্বপ্ন দ্বারে, আমাদের কাছে সবাই সমান। আমাদের কাছে সবাই সমান। এই লাইনটির যে তীব্রতা, এই লাইনটির যে শুশ্রূষা, হ্যাঁ, এই লাইনটির যে নির্ভরতা, সেই শুশ্রূষার কাছে, সেই নির্ভরতার কাছে, সেই সার্থকতার কাছে পৌঁছানোর তাগিদেই আমরা আমাদের সমস্ত লেখালেখি করি। কেউ লেখেন, কেউ ভাবেন, কেউ গান করেন, যে যার মতো চর্চা করেন, কিন্তু এই লাইনটি যেখানে পৌঁছতে চাই, আমরা সবাই সেখানেই পৌঁছতে চাই। আমাদের কাছে সবাই সমান। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সন্ত্রাস বা হানাহানি, বিপর্যয়। এটা সারা ভারতবর্ষের মতো ত্রিপুরাতেও ছিল, এখন সম্ভবত নেই, ত্রিপুরাতেও ছিল। হ্যাঁ, এই সন্ত্রাস, এই পীড়ন, এই হানাহানি ত্রিপুরার বহু কবিতায়, আমি বেশ পরপর কয়েকটা কবিতা আপনাদের পড়ে শোনাব, বহু কবিতায় ধরা পড়েছে। কবিরা সচেতনভাবেই হোক বা অগোচরেই হোক, যে সময়ে বসে আছেন, যে সময়কে স্পর্শ করে আছেন, সেই সময়কে তাদের লেখার মধ্যে ধারণ করেন। অনেকে সচেতনভাবে করেন, অনেকের লেখায় তাদের অগোচরই হয়তো এসে যায়। যেমন ত্রিপুরায়, সত্যজিৎ বলেছে, একদম ঠিক বলেছেন স্যার, ঠিক আছে। ত্রিপুরায় সলিল কৃষ্ণ দেববর্মন, বিজন কৃষ্ণ চৌধুরী, শঙ্খ পল্লব আদিত্য, রামেশ্বর ভট্টাচার্য, স্বপন সেনগুপ্ত, সেলিম মুস্তাফা, কল্যাণব্রত চক্রবর্তী সহ আরো অনেকের কবিতায় এই ক্ষত নানাভাবে ধরা পড়েছে। বিজন কৃষ্ণ চৌধুরীর 1980 নামে একটি কবিতা আছে, সেখানে তিনি বলছেন, যাচ্ছ যাও, কি রেখে দিয়ে গেল, ফিরে তাকাবে কি? ম্লান মুখ শিশু, হৃদ সর্বস্ব পিতা, সন্তানহারা মা, ছিন্ন মস্তা গৃহশ্রেণী। কি চমৎকার, কি অসামান্য একটি চিত্রকল্প। ছিন্ন মস্তা গৃহশ্রেণী আর হৃদয়ের ভিত ঝনঝনিয়ে ওঠা কঙ্কাল। যাচ্ছ যাও, কি রেখে দিয়ে গেলে, ফিরে তাকাবে কি? যে অসহায়তা, যে বিপন্নতা এই লাইনটির মধ্যে রয়েছে, এই অংশটির মধ্যে আছে, হ্যাঁ, সেটা আমাদের মর্মস্পর্শ করে। আবার বলছি, আর একটা কবিতা বলছি, স্বপন সেনগুপ্তের কবিতার নাম মালবিকা রায়ের মৃত্যুতে। বিনীত রক্তের মতো শীতল শরীরে কি করে রোজ দিন সংখ্যাহীন আর্তনাদ। এই সংখ্যাহীন আর্তনাদের কথা কবিরা শোনেন এবং কবিরা শুনে তাদের মতো করে কবিতায় রক্ষা করেন।
রক্ষা করে। বেবি সাউকে দেখলাম মনে হচ্ছে, বেবি শুভেচ্ছা, রক্ষা করে। ঢেউ তুলে ভেঙে পড়ে, দুপার ডুবিয়ে নেয়, বৈরী অন্ধকারে আমরা জানি না। বৈরী অন্ধকার, আসলে এই বৈরী অন্ধকার তো আমাদের সময়েরই অন্ধকারের কথা বলছেন কবি এখানে। হ্যাঁ, নবীনচন্দ্র সেন বলেছিলেন না, কবিরা হচ্ছেন কালের শিক্ষক, বলেছিলেন কালের শিক্ষক। কালের শিক্ষকের কথাই আমরা শুনতে পাচ্ছি এখানে। যে বৈরী অন্ধকারের কথা কবি এখানে স্বপন সেনগুপ্ত বলছেন, সেই বৈরী অন্ধকার আমাদের এখনো চারপাশে ঘিরে রয়েছে। রামেশ্বর ভট্টাচার্যের বসন্ত বলে একটি কবিতা আছে, কবিতার নাম হচ্ছে বসন্ত। পুড়ছে ঘর, ছনের ছাউনি, দরজার বেড়া। মন্তাজের কথা আমরা শুনেছি, আপনারা সবাই জানেন। মন্তাজ কবিতায়, সিনেমার মন্তাজ শব্দটা আসলে এসেছে সিনেমা থেকে, ফিল্মে ব্যবহারের, আইজেনস্টাইনের ফিল্মে একটা বিভিন্ন বেশ পরপর কয়েকটি শটকে একসঙ্গে দেখানোর রীতিকেই বলা হয় মন্তাজ। কবিতায় সারা পৃথিবীতেই মন্তাজের রীতি সমস্ত কবিরা, বেশিরভাগ কবিরা গ্রহণ করেছেন। এখানে দেখুন, পুড়ছে ঘর, ছনের ছাউনি, দরজার বেড়া। পুড়ে পুড়ে, এই পরের লাইনটা তো মারাত্মক। ধ্বংস কি করে কবির কাছে রচনার বিষয় হয়ে ওঠে, সৌন্দর্যের বিষয় হয়ে ওঠে, নির্মাণের বিষয় হয়ে ওঠে। পরের লাইনটা, পুড়ে পুড়ে টেরাকোটা হয়ে যাচ্ছে। পুড়ছে ঘর, ছনের ছাউনি, দরজার বেড়া, পুড়ে পুড়ে টেরাকোটা হয়ে যাচ্ছে। দৃশ্যটাকে কল্পনা করলে, হ্যাঁ, একই সঙ্গে তার বিপদ, তার আরতি স্পর্শ করা যায়। পুড়ে পুড়ে টেরাকোটা হয়ে যাচ্ছে, আর বিমল রিয়াং দিগন্তকে সাক্ষী রেখে চলে গেছে দূর পাহাড়ের দিকে। আজ নিজ ভূমি সে হলো পরবাসী। বিপন্নতাকে এভাবে কবিতায় ধরা, বিপর্যয়কে এভাবে কবিতায় ধরা সারা পৃথিবীর বহু কবি ধরেছেন। আমরা অনেক কবিতা পড়েছি, লোরকার কবিতা পড়েছি, মায়াকোভস্কির কবিতা পড়েছি। এই সেদিনই ট্রাম্পের বিরুদ্ধে একজন কবি মারা গেলেন বছর 2-3 আগে আমেরিকায়, মেরি অলিভার। হ্যাঁ, আরও অনেকে সময়কে কি করে তাদের মতো করে স্পর্শ করছেন কবিতায়, তাদের মতো করে ধারণ করছেন কবিতায়, সেটা আমরা জানি। এই পরপর যে কবিতাগুলো আমি আরও পড়ব, সেই কবিতাগুলোর মধ্যে এই বিপর্যয়কে কবি কিভাবে কবিতায় রক্ষা করছেন, ধারণ করছেন, গ্রহণ করছেন, আমরা দেখতে পাই। এবং এই আমি একটা কথা বারবার বলি, সেটা হচ্ছে রবার্ট লিন একটি ইংরেজি কবিতা সংকলন সম্পাদনা করবার সময় সে ভূমিকায় বলেছিলেন কবিতা বা যে কোনো শিল্প, শুধু কবিতা নয়, যে কোনো শিল্পই আমাদের প্রথমে জীবন থেকে সরিয়ে নিয়ে তারপরে আবার জীবনের কাছে ফিরিয়ে দেয়। খুব গুরুত্বপূর্ণ কথা। যে কোনো শিল্পই, উনি কবিতার কথা বলেছিলেন, কিন্তু আসলে যে কোনো শিল্পই আমাদের জীবন থেকে সরিয়ে নিয়ে গিয়ে আবার জীবনে ফিরিয়ে দেয়। এবং আরও মারাত্মক কথা বলেছিলেন তিনি, পরের কথাটা আরও মারাত্মক বলেছিলেন, দ্বিতীয় ঘটনাটি না ঘটলে প্রথমটির কোনো মূল্য নেই। মানে জীবনের কাছে যদি ফিরে না আসা যায়, তাহলে জীবন থেকে সরিয়ে নেবার ঘটনাটার কোনো তাৎপর্য থাকে না। পাপড়ি আছে, তাৎপর্য, পাপড়ি গুহনিয়োগী আমাদের প্রিয় কবি, তাৎপর্য থাকে না। এই কবিতাগুলো পড়লে সেই কথাটার মানে বোঝা যায়। যে কোনো ভালো কবিতা পড়লে এই কথার মানে বোঝা যায়। যে কোনো ভালো শিল্পের কাছে পৌঁছলেই এই কথাটার মানে বোঝা যায়। জীবন থেকে প্রাথমিকভাবে সরিয়ে নিয়ে গিয়ে যে কোনো শিল্পকর্ম আমাদের আবার জীবনের দিকে ফিরিয়ে দেয়। জীবনের দিকে ফিরিয়ে না দিতে পারলে কিন্তু জীবন থেকে সরে যাওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি মূল্যহীন হয়ে যায়। এই তো নিরুপম শর্মা চৌধুরী আছে, নিরুপম আমাদের প্রিয় বন্ধু,
নিরুপম ভালো কবিতাও লেখে, ওর কবিতা নিয়ে আমি একবার কথাও বলেছিলাম। নিরুপম থেকে ওই দ্বিতীয় কারণটি না ঘটলে দ্বিতীয় ঘটনাটি না ঘটলে প্রথম ঘটনাটির কোনো মূল্য থাকে না, বরং সেটা ঘাতক হয়ে ওঠে। এই কবিতাগুলো পড়লে সে কথাটার মানে বোঝা যায়। সেলিম মুস্তাফার মানুষের পায়ের কাছে বলে একটি কবিতা পড়ি, ছোট অংশ পড়ি। অবিশ্বাসের আগুন ক্রমশ ছড়িয়ে পড়ল এদিকেও, আমরা ডেকে তুললাম যে যার ভাইকে, বললাম জেগে থাকো। লোকে লোকারণ্য হয়ে গেল সমস্ত স্কুল বাড়ি, ময়দান ঘাড় গুঁজে ঢুকে পড়ল তাঁবুর ভেতর। অসামান্য ব্যবহার। ময়দান ঘাড় গুঁজে ঢুকে গেল তাঁবুর ভেতর। সময়ের ধারালো সময় কি করে কাটছে আমাদের, কি করে আহত করছে, নিহত করছে আমাদের, সেটা এইভাবে না বললে তো বোঝা যাবে না, তাই না? কিছুদিন আগে নজরুল প্রসঙ্গে এরকমই একটি আলোচনায় আমি বুদ্ধদেব বসুর একটা কথা উল্লেখ করেছিলাম। বুদ্ধদেব বসু বলেছিলেন নজরুল সম্পর্কে যে নজরুল কালের কণ্ঠে গানের যে মালা পরিয়েছেন তা ছোট কিন্তু অক্ষয়। তার মানে উনি বলতে চাইলে নজরুল শুধু গান নেই, নজরুলের গানের কাছে আমাদের ঋণ। এবং বারবার বলেছেন অত উচ্চকণ্ঠ কবিতা যে নজরুল লিখেছেন, নজরুলের কবিতা শুরু খুব ভালো করেন, শেষ করতে পারেন না, সবসময় তিনি উচ্চকণ্ঠ হয়ে কথা বলেন। উচ্চকণ্ঠ কবিতার ধারা সারা পৃথিবীতেই আছে, তো সারা পৃথিবীতেই আছে। আমি যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, আমি তো ফিসফিস করে কথা বলতে পারবো না, আমাকে তো গলা চড়িয়েই কথা বলতে হবে, তাই না? তো উচ্চকণ্ঠ কবিতার ধারা পৃথিবীতে কম নেই। শুধু কবিতা নয়, উচ্চকণ্ঠ বলার ধারা, উচ্চকণ্ঠ প্রতিবেদনের ধারা বাংলায় সারা পৃথিবীতে কম নেই, প্রচুর আছে। তার জন্য একটা লেখাকে নস্বাত করে দেওয়ার কোনো মানে নেই। এই কবিতাগুলো তো উচ্চকণ্ঠ। আচ্ছা, কবিতা ভালো লাগছে আর কি। সত্যজিৎ বলেছে, নিরুপমও বলছে। শুভেচ্ছা নিরুপম। তো উচ্চ গলা না একটু তুললে আমি প্রতিবাদ করবো কি করে? প্রতিবাদের ধরনটার মধ্যে একটু চড়া সুর সবসময় থাকে। খেয়াল রাখতে হবে সেই চড়া সুরটা যেন আমার নিয়ন্ত্রণে থাকে, সেই চড়া সুরটা যেন আমাকে গ্রাস না করে ফেলে। আমি যেন সেই চড়া সুরটা যে আমি যে গলা চড়িয়ে কথা বলছি তার মধ্যে যেন আমার সচেতনতা কাজ করে, তাই না? সচেতনতা কাজ করে, আমি নিয়ন্ত্রিতভাবে যেন কথা বলতে। গলা তো চড়াতেই হবে। এই কবিতাগুলোতে তো গলা চড়ানো আছে বলবার জন্য, আমার কথাকে শক্তি দেবার জন্য, সামর্থ্য দেবার জন্য আমাদের কথা অনেক সময় গলা তুলে কথা বলতে হয়। আমি আগের দিনে বলেছিলাম বুদ্ধদেব বসুর আমি তো খুব অনুরাগী, ওর উপরে আমার কিছু বইও আছে, কিন্তু বুদ্ধদেব বসুর দুটি প্রবন্ধ সঙ্গে আমি কিছুতেই সহমত হতে পারি। একটা হচ্ছে এই নজরুল নিয়ে, আরেকটা হচ্ছে মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত নিয়ে ওই লেখাটির নাম উনি দিয়েছিলেন মাইকেল। মধুসূদন দত্ত নিয়ে কোনো লেখার নাম মাইকেল হতেই পারে না, কারণ মধুসূদন দত্তের লেখার মধ্যে যে আবেগ, যে সুষমাময় আবেগ সমস্ত লেখার মধ্যে আছে, সেটা বুদ্ধদেব খেয়ালই করতে পারেন। কিন্তু একই কথা বলেছেন নজরুল সম্পর্কে, যা বলেছেন মাইকেল সম্পর্কে তাই বলেছেন। চড়া, খুব চড়া। বিপ্লব কুমার মন্ডল আছে, বাহ দেখো, খুব চড়া গলা, খুব চড়া নয়। যে কোনো চড়া সুরের মর্মে যে অস্ত্রত গমক থাকে, সেই গমকটাকে রক্ষা করেছেন মধুসূদন এবং নজরুল এবং আমাদের এই সময়ের সমস্ত কবিরা। আজকে যাদের কবিতা নিয়ে আলোচনা করছি তারাও। এটাকে আমাদের বুঝতে হবে। বরাক উপত্যকায়, ত্রিপুরার কথা বললাম, বরাক উপত্যকার যে বিশেষ ধরনের কথা বলেছিলাম,
বরাক উপত্যকার এই ধরনটার মধ্যে আমি যে বললাম বাংলা ভাষাকে মানে মাতৃভাষাকে, এই যে শতাব্দীকেও দেখতে পেলাম, শতাব্দী থেকেও মাতৃভাষাকে রক্ষার জন্য, মাতৃভাষার সম্ভ্রম রক্ষার জন্য, হ্যাঁ, মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য একটা মন সবসময় জাগ্রত থাকবে বলেছিলাম। হ্যাঁ, শতাব্দী দেখেছি, দেখো একটা মন সবসময় জাগ্রত থাকে বলেছিলাম। সেই জাগ্রত মনের পরিচয় বরাক উপত্যকার কবিদের রচনার একটা স্বাভাবিক বৈশিষ্ট্য। যে আবেগের কথা, যে আন্তরিকতার কথা উত্তর পূর্ব ভারতের লেখার প্রধান বৈশিষ্ট্য বলে আমি প্রথমেই বলেছিলাম, সেই আবেগ, সেই আন্তরিকতার মোক্ষম পরিচয় পাওয়া যাবে বরাক উপত্যকার এই ধরনের লেখাগুলোর মধ্যে। আমার তো হয়ে গেল, আমার তো 10 বছর তো হয়েই গেল এই অঞ্চলে। আমি এই অঞ্চলের কবিতার এই জাগ্রত আবেগের স্পর্শ পেয়ে, আবেগের স্পর্শ পেয়ে সবসময় রোমাঞ্চিত থাকি। এটা আমি বলি আমার বন্ধুদের, আমার সব জায়গায় বন্ধুদের বলি, আমি লিখেওছি এই আবেগ, এই আন্তরিকতা যে কোনো লেখা, বরাকের যে কোনো লেখা, হ্যাঁ, আমি শুধু আপাতত কবিতার কথা বলি, যে কোনো কবিতা এই আবেগকে, এই আন্তরিকতাকে স্পর্শ করে। আমাদের মুশকিল হলো কলকাতা এবং পশ্চিমবঙ্গে বাংলা কবিতা নিয়ে যে আলোচনা, সেখানে সবসময় পশ্চিমবঙ্গের বাইরের লেখালেখিগুলোকে একটা আলাদা খোপে রেখে কথা বলা হয়। বলার কোনো মানে নেই। গোটা বাংলা সাহিত্যের, বাংলা কবিতার অংশ, যিনি যেখানে বাংলা ভাষায় লিখছেন তারা সবাই আমরা একই পরিবারের মানুষ। মাঝে মাঝে আমরা বলি না, বাংলা লেখালেখির মূল কেন্দ্র হচ্ছে এই মূল কেন্দ্র বলে কি কলকাতা বাংলা লেখালেখির মূল কেন্দ্র কে ঠিক করলো? একদমই নয়। যে আমাদের এই উত্তর পূর্ব ভারতে কল্যাণব্রত চক্রবর্তীর মতো লেখক আছে, শক্তিপদ ব্রহ্মচারীর মতো লেখক আছে, সেখানে এটাই বা মূল কেন্দ্র হবে না কেন? এটা আমি বহুবার বলেছি, অনেক জায়গায় বলেছি। মূল কেন্দ্র বলে কিছু হয়। বাংলা ভাষার চর্চা যিনি যেখানে করছেন তারা সবাই বাংলা ভাষার একটাই কেন্দ্রের মানুষ। কেউ এখানে আছেন, কেউ ওখানে আছেন, কেউ সেখানে আছেন। এটা কিন্তু আমাদের বারবার মনে রাখতে হবে। এই যে শক্তিপদ ব্রহ্মচারী কথা বললেন, সবাই আমরা পড়েছি, সবাই ওই রকম মৌলিক কবি, তার ভাষায়, তার বিন্যাসে, তার দর্শনে, তার ভাবনা চিন্তায় ওই রকম মৌলিক দক্ষতা বাংলা ভাষায় খুব কম কবির আছে। যে কেড়েছে বিখ্যাত লেখা সবাই পড়ে, যে কেড়েছে বাস্তুভিতে সেই কেড়েছে ভয়। দীপঙ্কর ঘোষ আমাদের আরেক প্রিয় বন্ধু, ছাত্র সবই, সে একটি পড়ায় একটি স্কুলে, খুব গুণী ছিল দীপঙ্কর আছে। আকাশ জুড়ে লেখা আমার পরিচয়, পরের দুটো লাইন বাংলা ভাষায় তো প্রবাদ হয়ে গেছে, বাংলা ভাষায় প্রবাদ হয়ে গেছে। আমি তো এই দুটো লাইন যে কতবার কত রকমভাবে নিজে নিজে গোপনে প্রকাশ্যে করি। পরের দুটো লাইন, হিংসা জয়ী যুদ্ধে যাব, আর হবে না ভুল, মেখলা পড়া বন দিয়েছে একখানা তাম্বুল। এই দুটি লাইনের কোনো তুলনা হয় না? কোনো তুলনা হয়? এই দুটো লাইনের মধ্যে যে আশ্রয়ের কথা আছে, যে ভালোবাসার কথা আছে, যে আবেগের কথা আছে, যে আনন্দের কথা আছে, যে প্রার্থনার কথা আছে, যে সমর্পণের কথা আছে, তার সঙ্গে তুলনীয় লাইন লেখা
বাংলা ভাষায় খুব বেশি নেই। তাই আমি বহুবার বলেছি, বন্ধুরা জানেন, বাংলা ভাষায় খুব বেশি নেই। হিংসাজয়ী যুদ্ধে যাব, আর হবে না ভুল, মেঘলা পাড়া বন্দি চাকরা তা বলি যে তাম্বুল, তাম্বুল কথাটার ব্যবহার এখানে যে কি সুষমাময়ভাবে হয়েছে। সঞ্জয় সঞ্জয় ভট্টাচার্য আমাদের আরেক গুণী অধ্যাপক বন্ধু, কবি বন্ধু, সঞ্জয় ধন্যবাদ। নিরুপম, তাই তো শক্তিপদ, নিরুপম ঠিকই বলেছ, শক্তিপদ বলেছ। তাম্বুল, তাম্বুল শব্দটাকে এভাবে ব্যবহার করা, এরকম সুষমাময়ভাবে ব্যবহার করা, এরকম এরকম প্রতীকী করে তোলা নিঃশব্দে। তাম্বুল শব্দটা কিন্তু বুঝতে দিচ্ছে না, হ্যাঁ, বুঝতে দিচ্ছে না যে কতটা দিগন্ত জোড়া প্রতীক হয়ে উঠছে এই শব্দটা, এখানে বুঝতে দিচ্ছে না। এটা হচ্ছে কবির ক্ষমতা। কবি নিঃশব্দে দিগন্তকে উন্মোচন করে দেন তার লেখার মধ্যে। মেঘলা পড়া বন দিয়েছে একখানা তাম্বুল, তাম্বুল শব্দটা এখানে যে কত কিছু বলছে, কত কিছুর দিকে ইশারা করছে, কত কিছুকে ধারণ করছে, কত কিছুকে গ্রহণ করছে, কত কিছুকে সমর্থন করছে, কত কিছুকে বিশ্বাস করছে। তাম্বুল শব্দটা, হ্যাঁ, সেটা আমাদের যারা কবিতার মন নিয়ে আমরা পড়ি তারা আমরা বুঝতে পারছি। এই তাম্বুল শব্দটাই এই গোটা কবিতাটাকে, কবিতার ডানাটাকে মেলে দিয়েছে, ছড়িয়ে দিয়েছে, ছড়িয়ে দিয়েছে। হ্যাঁ, সর্বজিৎ, বাহ, এই তো সর্বজিৎ এসে গেছে, ধন্যবাদ। হবে আমাদের প্রিয় বন্ধু সর্বজিৎ। আচ্ছা, বললাম শক্তিপদ ব্রহ্মচারীর কথা, কবিতা বললাম। তপোধীর ভট্টাচার্যের একটি কবিতার লাইন বলি, যে আবেগের কথা, যে আন্তরিকতার কথা, যে আশ্রয়ের কথা, যে ভালোবাসার কথা, এই অঞ্চলের কবিতার যে আন্তরিকতার কথা, এই অঞ্চলের কবিতার মোক্ষম ধরন বলে আমি বারবার বলছি। সেই আবেগ, সেই আন্তরিকতা, সেই আশ্রয়, সেই ভালোবাসা এখানেও আছে। তপোধীর ভট্টাচার্য আমাদের সবার প্রিয় মানুষ, অধ্যাপক, প্রাবন্ধিক এবং কবি। কবি, কবিতার কথাই বলছি। শীতের অর্ণি এই ভাষা, আর সালামের কমলার জেগে থাকা চোখ এই ভাষা, গিরিশের বা, মাঝে মাঝে এই যে গিরিশের বা, আগের লেখাটির মধ্যে শক্তিপদ ব্রহ্মচারীর কবিতায় তাম্বুল শব্দটা যে কাজ করেছে, তপোধীর ভট্টাচার্যের কবিতার এই অংশে গিরিশের বা কথাটা সেই একই কাজ করছে, সে একই কাজ করছে। একটা কবিতায় একটা দুটো শব্দ বা একটা দুটো অংশ, একটা দুটো লাইন, একটা দুটো ব্যবহার সেই কবিতাটাকে তৈরি করে, সেই কবিতাকে রক্ষা করে, সেই কবিতাটাকে ধারণ করে, সেই কবিতাটাকে আমরা 10 বছর পর যখন সেই কবিতার কথা বলবো, বা 10 দিন পরে যখন কবিতাটার কথা বলবো, তখন এই শব্দটার সূত্র দিয়ে আমরা এই কবিতাটার মধ্যে প্রবেশ করব। বুদ্ধদেব বসু জীবনানন্দের কবিতা আলোচনা করতে গিয়ে, বিখ্যাত আলোচনা সবাই পড়েছি, একটা জায়গায় বলেছিলেন, একটা কবিতার অংশ তুলে একটা দৃশ্যের বর্ণনা দিচ্ছেন জীবনানন্দ। সেখানে তার একটা অংশে বলছেন, বিয়োবার দেরি নাই, হ্যাঁ, বিয়োবার দেরি নাই। হ্যাঁ, একটা দৃশ্য, একটা মাঠ কথা বলছেন, দেখে মনে হচ্ছে তার বিয়োবার দেরি নাই। বুদ্ধদেব বসু বলেছিলেন এই শব্দটা এর আগে বাংলা ভাষায় উচ্চারিত হওয়া সম্ভব ছিল না। এই বিয়োবার শব্দটা দিয়ে উনি ওই কবিতাটাকে ধরতে চেয়েছেন, বুঝতে চেয়েছেন, প্রবেশ করতে চেয়েছেন সেই কবিতার মধ্যে। হ্যাঁ, এরকম অনেক কবিতার মধ্যে এক একটা শব্দ থাকে, এক একটা অংশ থাকে, এক একটা লাইন থাকে, যে লাইনগুলো সেই কবিতাকে চিহ্নিত করে, সেই কবিতার কাছে ফিরে আসার সূত্র তৈরি করে দেয় পাঠকের জন্য, আবার ফিরে আসার জন্য। তপোধীর ভট্টাচার্যের এই বা, তারপরে
আমাদের শক্তিপদ ব্রহ্মচারীর তাম্বুল শব্দটা হচ্ছে সেই কাজ করছে, সেই কাজ করছে। আসামের ব্রহ্মপুত্র উপত্যকায় যারা কবিতা লিখছেন তাদের সমস্যাটার ধরনটা আবার তাদের 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 লেখার মধ্যে আবার আরেকটা ধরন আছে। আচ্ছা, সেটা হচ্ছে সেখানে যে বিভিন্ন ভাষার মানুষেরা আছে তাদের মধ্যে যে সম্পর্কের যে আহ্লাদ, সম্পর্কের যে আশ্রয়, সম্পর্কের যে নানা রকম ধরন, সেই ধরনগুলো তাদের লেখার মধ্যে আবার ফিরে ফিরে বারবার আসছে। যেমন অনেকের লেখার মধ্যে এটা আছে। ঊর্ধ্বেন্দু দাস, প্রমোদ রঞ্জন সাহা, সঞ্জয় চক্রবর্তী সহ আর অনেকের লেখার মধ্যেই সেই ধরনটা আছে। ঊর্ধ্বেন্দু দাসের কবিতার বইয়ের নামগুলো লক্ষ্য করুন। ঊর্ধ্বেন্দু দাস, বিষণ্ণ পরবাস, নির্বাসন নয়, ঘরে তার ফেরা বা না ফেরা, এই লজ্জা তোমার আমার। বইয়ের নামগুলো কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে তাদের সময়ের ধরনটা কি। তো এই যে নামগুলো, বিষণ্ণ পরবাস, নির্বাসন নয়, ঘরে তার ফেরা বা না ফেরা, এই লজ্জা তোমার আমার, এই যে নামগুলো কিন্তু ধরিয়ে দিচ্ছে তাদের কবিতার আশ্রয় কি, তাদের কবিতার কাকে কি স্পর্শ করতে চাইছে, কোন কথা বলতে চাইছে, কোন সমস্যাকে ধরতে চাইছে, নামগুলোই বুঝিয়ে দিচ্ছে। বিষণ্ণ পরবাস কবিতায় একটা প্রকৃতির কথা বলে, প্রকৃতির একটা ছবির কথা বলে তারপরেই ঊর্ধ্বেন্দু দাস লিখছেন, অরণ্যে কাঁপন লাগে, আন্দোলিত শিরীষ কাঁপর দেবদারু, শাখা প্রশাখায় লক্ষ তর্জনীর শাসন ছড়ায়, ফিরে যাও মূঢ় পরবাসী। শেষ লাইনটি, ফিরে যাও, উদ্ধৃতি চিহ্নের মধ্যে, ফিরে যাও মূঢ় পরবাসী। পরবাসী শব্দের আগে মূঢ় শব্দটির যন্ত্রণাটা খেয়াল করতে হবে, আঘাতটা খেয়াল করতে হবে, ছবলটা খেয়াল করতে হবে। হ্যাঁ, ফিরে যাও মূঢ় পরবাসী। মূঢ় শব্দটা, পরবাসী শব্দটা তো ঠিক আছে। এটা আরেকটা কথা যে একটা শব্দকে, একটা শব্দের আগে আরেকটি শব্দ বিশেষণ হিসেবে ব্যবহার করে পরের শব্দটিকে জাগ্রত করে তোলা। হ্যাঁ, সর্বজিৎ বলছে সঞ্জয় চক্রবর্তী তরঙ্গ তারিত একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। ঠিক বলেছে। হ্যাঁ, বিশেষণ হিসেবে ব্যবহার করে পরের শব্দটাকে সজীব করে তোলা, পরের শব্দটাকে বাংময় করে তোলা, পরের শব্দটিকে জাগ্রত করে তোলা। এই যে মূঢ় পরবাসী, মূঢ় শব্দটা পরবাসী শব্দের পুরো ব্যঞ্জনাটাকেই পাল্টে দিয়েছে। কবির কাছে পরবাসী শব্দের যে তাৎপর্য, যে ব্যঞ্জনা পাল্টে দিয়েছে। পাল্টে দিয়েছে। হ্যাঁ, প্রমোদ রঞ্জন সাহার তবু গ্রীষ্ম কবিতার 3টে লাইন বলি। তবু গ্রীষ্ম, আসাম এখন রক্ত ধুলির ঝড়, কোন আকাশে উঠাবে রামধনু, হে অনেক দিনের ঈশ্বর। ঈশ্বর শব্দটা আলাদা করে নিলে চলবে না এখানে। কোন আকাশে ওঠাবে রামধনু। হ্যাঁ, ঠিক বলেছেন নিরূপম। এই একটা বিশেষ জায়গা, কোন আকাশেই, ঠিক বলেছেন। হ্যাঁ, বাস্তব এবং পরাবাস্তবের মধ্যে একটা সূক্ষ্ম যোগসূত্র তৈরি করে দেয় কবিতার এমন দু একটা বিশেষ জায়গা। এই একটা দুটো বিশেষ জায়গার ওপর ভর করেই তো একটা কবিতা উঠে দাঁড়ায়, দানা মেলে। হ্যাঁ, দানা মেলে। হ্যাঁ, দেবযানী ভৌমিক চক্রবর্তী। আচ্ছা, দেবযানী বা দেব, ভালো লাগছে, লিখেছে, ধন্যবাদ। আমাদের আরেক গুণী বন্ধু দেবযানী। হ্যাঁ, কোন আকাশে ওঠাবে রামধনু, হে অনেক দিনের ঈশ্বর। অনেক দিনের ঈশ্বর কথাটা মাথায় রাখতে হবে আমাদের, তাই না? শুধু ঈশ্বরের তাৎপর্য একরকম, অনেক দিনের ঈশ্বর, বহুদিন ধরে
বহুদিন ধরে যে পীড়ন, যে অসহায়তা, যে আঘাত ধারণ করছি আমি, সেই ধারাবাহিকতাটাকে স্পর্শ করল অনেক দিনের ঈশ্বর এই শব্দবন্ধ। মারাত্মক লেখা, মারাত্মক। কিন্তু সবার শেষে আমি যখন লেখা বলা শেষ করব, তার আগে একটা কবিতা বলে শেষ করব। ওই রকম কবিতা বাংলা ভাষায় খুব কম লেখা হয়েছে। কল্যাণব্রত চক্রবর্তী, পরে বলছি। বিপন্ন দীর্ঘশ্বাসের আরেকটা স্পর্শ আমরা সঞ্জয় চক্রবর্তীর কবিতার 3টে লাইন বলছি, সেখানেও পাও। গঙ্গা পাড়ের ছেলে তোমার মতো আমিও বাংলায় খাই, বাংলায় শুই, বাংলায় কাঁদি, বাংলায় হাসি। স্বপ্ন দেখা সেও বাংলায়, বাংলায় ভালোবাসাবাসি। বিপন্ন দীর্ঘশ্বাসের একটা স্পর্শ আমরা সঞ্জয় চক্রবর্তীর এই 3টে লাইনে পেলাম। এখানে আমার মনে পড়ে গেল গিন্সবার্গ, আমি আগেও বলেছি, গিন্সবার্গকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে কবিতায় আপনি কাটাকুটি কতটা করেন, কতটা কাটাকুটি করেন। গিন্সবার্গ বলেছিলেন, লেখাটা শেষ হবার পরে আমি লেখাটার দিকে আরেকবার ফিরে আমি দেখি, লক্ষ্য করি কোথায় কোথায় আমি অতি সচেতন হয়ে উঠেছি, আমি অতি সচেতন হয়ে উঠেছি। সেই অতি জায়গাগুলোকে আমি বাদ দেবার পরে কবিতাটা নিখুঁত হবার কাছাকাছি পৌঁছল, সার্থকতার কাছাকাছি পৌঁছল। নিরুপম বলেছে অনেক দিনের ঈশ্বর ব্যঞ্জনা, অসাধারণ ব্যঞ্জনা। সার্থকতার কাছাকাছি পৌঁছল। এই যে এই কবিতাগুলো পড়ে আমার কেন গিন্সবার্গের এই কথাটা মনে পড়লো এই জন্যে, শতাব্দী বলছে সহজ অথচ কবি, ঠিক বলেছে। এই জন্যে মনে পড়লো যে অতি সচেতনতার কোনো জায়গাই নেই এই লেখাগুলোর মধ্যে। এত স্বাভাবিকভাবে এগুলো লেখা, অতি সচেতনতার কোনো জায়গাই নেই। এত তীব্র অভিজ্ঞতার আঘাত এই কবিতাগুলোকে গ্রহণ করতে হয়েছে যে অতি সচেতনতার কোনো জায়গাই নেই বলে কোনো বাদ দেবারও কোনো জায়গা, কোনো অংশ বাদ দেবার কোনো জায়গাই নেই। এই যে সঞ্জয় চক্রবর্তী বলছেন, গঙ্গা পাড়ের ছেলে আমি তোমার মতো আমিও বাংলায় খাই, বাংলায় শুই, বাংলায় কাঁদি, বাংলায় হাসি। স্বপ্ন দেখা সেও বাংলায়, বাংলায় ভাষাভাষাভাষী। এই যে বারবার যে বাংলায় খাই, বাংলায় শুই, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না শুনতে। সাধারণত কবিতা একই শব্দ বারবার সহ্য করে না, তাই না? একটা কবিতা একই শব্দ 2বার 3বার 4বার কিছুতেই সহ্য করে না। কিন্তু এখানে অসুবিধা হচ্ছে না। কেন অসুবিধা হচ্ছে না? অভিজ্ঞতার আঘাত এত তীব্র এখানে। এই তীব্রতাকে ধারণ করবার জন্য এতবার একটা শব্দ বারবার বলা দরকার ছিল। সমাজের ছোট বারবার বলা দরকার ছিল। বাংলায় খাই, বাংলায় শুই, বাংলায় কাঁদি, বাংলায় হাসি। স্বপ্ন দেখার সেও বাংলায়, বাংলায় ভালোবাসাবাসি। বলতেই হবে। আর্তিটাকে বোঝানোর জন্য, আর্থিক অসহায়তা, আবেগ এবং আন্তরিকতা এবং ভালোবাসা এবং প্রশ্রয় এবং আশ্রয় বোঝানোর জন্য, এই জন্য বাংলায় এই শব্দের পুনরাবৃত্তির প্রয়োজন ছিল। আমাদের কোনো অসুবিধে হচ্ছে বলে এতবার ব্যবহার করা সত্ত্বেও কোনো অসুবিধে হচ্ছে না। এবারে দেশভাগের কথা বলছি। দেশভাগ এই অঞ্চলের কবিতার বিষয়কে একটা সাধারণ সূত্রে বেঁধে রেখেছে। যে কোনো বাঙালির লেখাকেই বেঁধে রেখেছে। আসলে এই অঞ্চল বলে না, যে কোনো বাঙালির লেখালেখিকেই দেশভাগ নির্মমভাবে। হিমবন্ত সাহা বলছে, খুব সুন্দর আলোচনা, ধন্যবাদ হিমবন্ত। যে কোনো বাঙালির লেখালেখিকেই, তাই না, যে কোনো অঞ্চলে বাঙালির
ভাবনাকে নির্মমভাবে বেঁধে রেখেছে দেশভাগ। সেই ফেলে আসা দেশের স্মৃতি, পরিজন হারানোর জ্বালা, স্বজন পরিজন হারানোর জ্বালা, নতুন জায়গায় লড়াই করে প্রতিষ্ঠিত হবার ধারালো অভিজ্ঞতার কথা আছে এই ধরনের কবিতার। এই দেশভাগের প্রভাবে প্রভাবিত লেখালেখিতে এই কথাগুলো আছে, এই অভিজ্ঞতাগুলো আছে। সলিল কৃষ্ণ দেববর্মন, সলিল কৃষ্ণ ত্রিপুরার সলিল কৃষ্ণ দেববর্মনের মধ্যরাতের স্বাধীনতা কবিতার একটা অংশ বলছি। মধ্যরাতের স্বাধীনতা। আমাদের দেশের বুকে স্বাধীনতা এসেছিল মধ্যরাত্রে, কথা বলছি। তবু আজ প্রশ্ন জাগে, বুকে হাত দিয়ে টের পায়, কোথায় সে সোনালী স্বাধীনতা? নাকি সব ভুলে গেছি? কোথায় রেখেছি তারে? বিপন্ন চাপা দীর্ঘশ্বাস, চাপা। কল্যাণব্রত চক্রবর্তীর ছিন্ন দৃশ্যপাত কবিতার একটা অংশ করছি। কল্যাণব্রত চক্রবর্তী অসামান্য শক্তিশালী কবি। যে অঞ্চলে কল্যাণব্রত চক্রবর্তী বরাক উপত্যকায়, প্রয়োজন হয় বরাক উপত্যকায় শক্তিপদ ব্রহ্মচারী, যে অঞ্চলে এরকম শক্তিশালী কবিরা থাকেন, তারাই তো মূল কেন্দ্র, তারাই তো কেন্দ্রের কবি, তারাই তো কেন্দ্র। কলকাতা, পশ্চিমবঙ্গ মূল কেন্দ্রের কবি, এসব বলার কোনো মানেই হয় না, মানেই হয় না। যিনি যেখানে লিখছেন, বাংলা ভাষায় লিখলে তিনি সে প্রত্যেকটা অঞ্চলের কবি, তিনি বাংলা ভাষার কবি। আমি এখানে লিখছি, সে এখানে লিখছে, সে ওখানে লিখছে, আমি এখানে লিখছি। কেন্দ্র বলে কিছু হয়, এটা আমি এতদিনে বুঝে গেছি, লিখেও চুপ হয়ে যায় না। কল্যাণব্রত চক্রবর্তী ছিন্ন দৃশ্যপাত কবিতার একটা অংশ। আগুনই পোড়ায় সব কিছু, যেভাবে উল্টো দিকে গোনা হয় সেরকম কাউন্ট ডাউন শৈশবের স্মৃতি বেয়ে অতীতে ফিরে যেতে চেয়ে দেখেছি, ছিন্ন দৃশ্যপাত ছাড়া কিছুই ফেরে না। এটাই তো কথা, এটাই তো অভিজ্ঞতা নির্যাস ধরা পড়লো এখানে। অতীতে শৈশবের স্মৃতি বেয়ে অতীতে ফিরে যেতে চেয়ে দেখেছি, ছিন্ন দৃশ্যপাত ছাড়া কিছুই ফেরে না। এই ছিন্ন দৃশ্যপাত বাঙালির অতীত চারণার ফসল। ছিন্ন দৃশ্যপাত, দেশভাগ, তুলাসিমূলে ফিরে যাবার কি প্রবল আগ্রহ। বিজয়বাবু, বিজয় ঘোষ লিখেছেন, খুব ভালো আলোচনা, ঋদ্ধ হচ্ছে। ধন্যবাদ, নমস্কার বিজয়বাবু। বিজয় ঘোষ অত্যন্ত গুণী মানুষ, অঙ্গীকার বলে একটি পত্রিকা দীর্ঘদিন ধরে সম্পাদনা করছেন, খুব গুণী কবি বিজয় ঘোষ। বিজয়বাবুকে নমস্কার। পীযূষ রাউতের আরেকজন খুব শক্তিশালী কবি, পীযূষ রাউতের আমরা কয়েকজনের জন্য বলে একটি কবিতার একটা অংশ বলছি। আমরা কয়েকজনের জন্য চিরকাল বাস স্টপে দাঁড়িয়ে থাকব। পার্থক্য আছে, পার্থক্য। আমরা কয়েকজনের জন্য চিরকাল বাস স্টপে দাঁড়িয়ে থাকব। দীর্ঘশ্বাস। যেমন দেশের বাড়িতে নৌকোর জন্য প্রতীক্ষমান মা ও আমি ও ছোট ভাই নদী তীরে উদ্দাম হাওয়ার মধ্যে। চিরকালীন যে বাস স্টপের কথা পীযূষ রাউত এই কবিতায় বলেছেন, সেই চিরকালীন বাস স্টপ আমাদের সবার একটা গোপন গন্তব্য, গোপন কিন্তু অবধারিত গন্তব্য। এই চিরকালীন যে বাস স্টপের কথা পীযূষ রাউত কবিতায় বলেছেন না, তাই না? আমাদের সবার গোপন এবং অবধারিত একটি গন্তব্য হচ্ছে আমরা কয়েকজনের জন্য চিরকাল বাস স্টপে দাঁড়িয়ে থাকব। যেমন দেশের বাড়িতে নৌকোর জন্য প্রতীক্ষমান মা ও আমি ও ছোট ভাই নদী তীরে উদ্দাম হাওয়ার মধ্যে। এই চিরকালীন বাস স্টপের কথা পীযূষ রাউত এই কবিতায়
যে সমিতভাবে উচ্চারণ করলেন তার জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ, পাঠক হিসেবে কৃতজ্ঞ। কল্যাণব্রত চক্রবর্তী আরেকটি কবিতা দিন শেষে সীমান্ত, দিন শেষে সীমান্ত, তার একটা অংশ বলি। শৈশবের সখা এই বিল, পুরনো গ্রামের রেখা ডান দিকে বেঁকে গিয়েছে অনেক দূর, আগের চেয়ে যেন আরেক রকম। সীমান্তের ওপাশে ঘাগুরিয়া পুকুরের জল সব শ্যাওলা ঢাকা অলৌকিক ঘ্রাণময়, শতাধিক বছরের সুনিবিড় সুখ দুঃখ। এসব ছেলে তো আমাদের চলে আসা, আমাদের মানে আমি নিজে হয়তো প্রত্যক্ষভাবে আসিনি, কিন্তু আমাদের আমাদের প্রজন্ম, আমাদের আগের প্রজন্ম, আমাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য তো ছিন্নমূল হয়ে এসেছে, তাই না? সেই ছিন্নমূল ঐতিহ্যের কথা এখানে বলা আছে। যে গিন্সবার্গের কথা বলছিলাম, গিন্সবার্গ বলেছিলেন যে অতি 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 সচেতন যেখানে যেখানে আমি হয়ে উঠেছি সেগুলো আমাকে বাদ দিয়ে দিতে হবে কবিতা লেখার পরে। এই অংশগুলোতে কোনো অতি সচেতনতা নেই, পুরোটাই স্বাভাবিক স্বাভাবিক সচেতন উচ্চারণ। বরাক উপত্যকার কবিতাতেও দেশভাগ বলেছিলাম, দেশভাগ কিভাবে সমস্ত বাঙালিকে নির্মমভাবে বেঁধে রেখেছে, যে কোনো বাঙালি, যে কোনো বাঙালি, যে কোনো সচেতন বাঙালিকেও, অচেতন বাঙালিকেও রেখেছে। কিন্তু বাঙালি তো আমরা ধরেই নেবো সাধারণভাবে সচেতন, তো যে কোনো সচেতন বাঙালিকে ধরে রেখেছে। বরাক উপত্যকার কবিতাতেও পাবো। এই যে কবিতাটা বলছি, অংশটা বলছি, বাংলা ভাষার সবচেয়ে সফল কবিতাগুলো রেখে। শক্তিপদ ব্রহ্মচারী। আমাদের গ্রাম থেকে শহর ছিল 25 মাইল দূরে। আমরা স্বপ্নে ছাড়া ট্রেন ও মোটর গাড়ি দেখিনি বহুদিন। স্বপ্নে ছাড়া ট্রেন ও মোটর গাড়ি দেখিনি বহুদিন। 3 বাঘ উজানের একজন হোমিওপ্যাথ 7 ইঞ্চি শিশিতে করে সাদা জলের ওষুধ দিতেন আমাদের। কি 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 প্রখর একটা ছবি। 3 বাঘ উজানের একজন হোমিওপ্যাথ 7 ইঞ্চি শিশিতে করে সাদা জলের ওষুধ দিতেন আমাদের। ডাকঘর সভ্যতা অনেকদিন আমাদের জানা হয়নি। মানে বলছেন তো এই আমাদের এই এত সব অভাব ছিল, এত সব অভাব ছিল ছিল এইবার কি বলছেন? এই জায়গাটায় বলার জন্য আমি কবিতাটা, এই জায়গাটায় পৌঁছানোর জন্যই কবিতাটা পড়ছি। এত সব অসুবিধার মধ্যেও আমাদের ত্রিসীমানায় একটি নদী ছিল। এত সব অসুবিধার মধ্যেও আমাদের ত্রিসীমানায় একটি নদী ছিল, এবং আপনারা বিশ্বাস না করলে সত্যি দুঃখ হবে, নদীটির নাম ছিল বিবিয়ানা। ভাবা যায়? ভাবা যায়? কত কিছুকে স্পর্শ করলেন কবি এই জায়গাটার মধ্যে। নদীর নামটা কি মারাত্মকভাবে আমাদের বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে স্বাভাবিক বেঁচে থাকা, স্বাভাবিক বেড়ে ওঠা ঐতিহ্যকে স্পর্শ করল। এত সব অসুবিধার মধ্যেও আমাদের ত্রিসীমানায় একটা নদী ছিল, এবং আপনারা বিশ্বাস না করলে সত্যিই দুঃখ হবে, নদীটির নাম ছিল বিবিয়ানা। একটা নদীর নাম বিবিয়ানা, নদীর নাম বিবিয়ানা। কত রহস্য, কত ভালোবাসা, কত অন্ধকার, কত আরতি, কত আশ্বাস, কত আশ্রয় এই একটা শব্দ ধারণ করে আছে, একটা শব্দ ধারণ করে আছে, বিবিয়ানা। আপনারা বিশ্বাস না করলে সত্যিই দুঃখ হবে, নদীটির নাম ছিল বিবিয়ানা। এরকম কবিতা পড়লে না মনে হয় পুণ্যার্জন হল। শত পাপ করলেও এরকম একটা কবিতা যদি পড়ার সুযোগ হয়, মনে হয় সব পাপ ধুয়ে গেল, সমস্ত পাপ ধুয়ে গেল।
আপনারা বিশ্বাস না করলে সত্যি দুঃখ হবে, নদীটির নাম ছিল বিবিয়ানা। আরেকটা ব্যাপার এই সময় এই 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 অঞ্চলের কবিতার একটা ধরন হয়ে উঠেছে। সেটা হচ্ছে কখনো কলকাতা, কখনো গোটা দেশ, কখনো কলকাতা, কখনো গোটা দেশ, এখানকার অনেক কবিতা একটা চরিত্র হিসেবে উঠে আসে, যে চরিত্রের সঙ্গে আমি কথা বলছি, যে চরিত্রের সঙ্গে আমার মোলাকাত ঘটছে, যে চরিত্রের সঙ্গে আমার বিনিময় ঘটছে, গোটা দেশ বা কলকাতা উঠে আসে। কখনো অভিমানের মুদ্রায়, কখনো অনুযোগের ভঙ্গিতে, কখনো বা বিষণ্ণ স্মৃতিমন্থন কলকাতার কথা, অন্য ভারতবর্ষের অন্য অঞ্চলের কথা উঠে আসে। যেমন বিবিয়ানা শব্দটা নিয়ে বলছে আমাদের নিরুপম, স্বাভিমানিয়া স্বাধীন চেতা, এই শব্দটা ঠিক বলেছ। যেমন দিলীপ দাসের গোমতী ফুসতাছে কর্তা বলে একটা কবিতা আছে। গোমতী ফুসতাছে কর্তা, ইদা আপনার, কবিতাটা পড়ছি, একটা অংশ পড়ছি। ইদা আপনার দণ্ডক ঘাগরা না, ইদা গোদাবরী কুশিও না, নর্মদা বিপাশা কিংবা যমুনাও না, ইদা গোমতী কর্তা, গঙ্গার সদর বইন, দেখতে ছোট কিন্তু ভিতরে বেজায় টান কর্তা, কাছে গেলেই টের পাইবে নাইগা। এই যে লাইনটা, দেখতে ছোট কিন্তু ভিতরে বেজায় টান কর্তা, এই যে বলা হলো ভিতরে বেজায় টান, এই কথাটা ভিতরে বেজায় টান কত কিছুকে টানলো। এই যে গোমতীর কথা বলছে, তার ভেতরে বেজায় টান কর্তা, কাছে গেলেই টের পাইবে নাগা। ভেতরে টান, কিসের টান? অনেক কিছু, আবেগের, অভিমানের, ভালোবাসার, আশ্রয়ের, প্রশ্রয়েরও টান। সেই টানের কথা বলা হলো। দেখতে ছোট কিন্তু ভিতরে বেজায় টান কর্তা, কাছে গেলেই টের পাইবে না। একটা অসাধারণ কবিতা, অসাধারণ। পীযূষ রাউতের একটি প্রাচীন চিত্র কবিতায় দেশভাগের আগে কলকাতা শিলচরের সম্পর্কের স্মৃতি ধরা পড়েছে। কলকাতা শিলচরের সম্পর্কের স্মৃতি, 4টে লাইন বলছি। হঠাৎ কোনো দিন দূরস্থিত কলিকাতা বন্দর থেকে মালবাহী জাহাজ কুশিয়ারার বন্দর শহর শিলচরে যেত। ওই সময় মধ্যগাঙ্গে উথাল পাতাল ঢেউয়ের মধ্যে ভয়ঙ্কর ডুবুডুবু খেলায় মেতে উঠত দু একটি দুঃসাহসী জেলেদের ছিপছিপে নাও। প্রসন্ন ভঙ্গিতে এই আগের দিলীপ দাসের কবিতাদের মধ্যে যেমন একটা তীব্রতা আছে, পীযূষ রাউতের এই কবিতার এই অংশে তীব্রতাটা নেই, একটা প্রসন্ন স্মৃতিরোমন্থন আছে, প্রসন্ন আছে, কিন্তু ঈষৎ দীর্ঘশ্বাসের স্পর্শও কিন্তু পাওয়া যাচ্ছে, তাই না? ঈষৎ দীর্ঘশ্বাসের স্পর্শও কিন্তু পাওয়া যাচ্ছে, কিন্তু প্রসন্ন, ভঙ্গিটা প্রসন্ন। ছবি গুপ্তা কলকাতার দিকে আপ্যায়নের ডাক দিচ্ছে। কবিতার নাম হচ্ছে সহবাস কবিতায় একটা অংশ বলি। কলকাতা চলো কাজিরাঙায়, নল খাগড়ার ঘন বনে গন্ডার দেখাবো, কিংবা ধরাগুড়ি চা বাগানে অমল ভোরের পাখি। শিলচরেও আসতে পারো, কুশিয়ারের ঝোপ ক্ষেত দুদণ্ড জিরিয়ে নেবে উষ্ণ শ্বাস, বরাকের নায়রি হবে বড় চালের মোটা ভাত, ছোট পুকুরে জিয়ল মাছের ঝোল। এই কবিতাটাও প্রসন্ন ভঙ্গিটা, তাই না? পীযূষ রাউতের কবিতার মতোই
আমাদের ছবিগুপ্তার এই কবিতার এই অংশটাও প্রসন্ন, আপ্যায়নময়, আমন্ত্রণময়। হ্যাঁ, এই কবিতায় অন্য তীব্রতাটা কম, প্রসন্ন একটা আপ্যায়নের ধরন আছে। হ্যাঁ, ধরন আছে। আবার আবার দূরত্বের জটিলতার সঙ্গে এই অঞ্চলের বরাক উপত্যকার বা এই অঞ্চলের দূরত্বের জটিলতার সঙ্গে স্থানীয় স্বাভাবিকতাকে মিশিয়ে দিয়েছেন বিজিত কুমার ভট্টাচার্য তার জাটিঙ্গা কবিতায়। জাটিঙ্গা চমৎকার কবিতা, চমৎকার। হ্যাঁ, পড়ি, ছোট্ট একটা অংশ পড়ি। কেমন আছেন আপনি? আপনার স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেন, হারাঙ্গা জায়ের কাছে ধস, যে পাহাড় ছুঁয়েছেন সেখানেই ধস। ভ্রমে দুলে ওঠে ট্রেন, প্ল্যাটফর্ম কাঁপিয়ে বাঁশি বাজে, ভ্রমে গড়ে ওঠে দৃশ্য পাহাড়ে প্রপাতে। ওই জল সকল পাথর ছুঁয়ে পাথরের খাঁজ চিনে দৌড়ে যায়, ওই জল তারে পুষ্ট করে কেবল বর্ষায় নয়, উন্মত্ত ফাগুনে। দূরত্বের জটিলতার সঙ্গে স্থানীয় স্বাভাবিকতাকে মিশিয়ে দিয়েছেন এখানে বিজিত কুমার ভট্টাচার্য, দিয়ে একটা একটা এমন একটা ঘরানা তৈরি করেছেন, যে ঘরানা কোনো কিছুর প্রতিবাদ করছে না, কিন্তু নিজের অবস্থানের সামর্থ্যকে চিহ্নিত করছে শান্তভাবে। কত রকম কবিতা। আবার এই যে একটু আগে বলছিলাম, হ্যাঁ, জাটিঙ্গা বিখ্যাত কবিতা। বঙ্গ সংস্কৃতির কেন্দ্রের দিকে আসামের ব্রহ্মপুত্র উপত্যকার বাংলা ভাষার কবিদের তাকানোর ভঙ্গিটির মধ্যে আবার একটা অন্য ধরন মিশে আছে। এখন তো বললাম, প্রথমে বললাম ত্রিপুরার কথা, তারপর বললাম বরাক উপত্যকার কথা, এবারে আসামের ব্রহ্মপুত্র উপত্যকার কবিতায় ওই কলকাতা বা অন্য ভারতবর্ষের অন্য অঞ্চল কীভাবে ধরা পড়েছে সেটা বলি। সঞ্জয় চক্রবর্তীর একটা কবিতার একটা অংশ। হ্যাঁ, তুমি বুক ফুলিয়ে পাড়ায় পাড়ায় ট্রাম বাসের ভিড়ে, আমি একা নির্জন বিষণ্ণ এক ঘরে। গঙ্গাপাড়ের পথি বলতে পারো সঠিক কোথায় আমার সাথী? এবং কখনো কখনো এই ভঙ্গির মধ্যে খালিদ আহমেদ তালুকদার বলছে, সুন্দর, ভালো থেকো। মূল খণ্ডের বাঙালির প্রতি এই যে মূল খণ্ডটার মূল শব্দটার কোনো মানে হয় না। আমি বলছি যে কলকাতার প্রতি, হ্যাঁ, ভঙ্গিটার কথা বলছি, তো তার মধ্যে একটা শ্লেষ কখনো কখনো কাজ করেছে, স্বাভাবিক নির্দোষ শ্লেষ কাজ করেছে। যেমন একটা জায়গায়, মাননীয় শ্রীমতী কুসুম ত্রিপুরায় নয় শিলচরে হয়েছিল অমর সে রক্তক্ষয়। হ্যাঁ, মানে অন্য অঞ্চলের মানুষের অসাবধান উচ্চারণের বোধহয় পরিপ্রেক্ষিতেই এই কথাগুলো বলা। সঞ্জয়ের কবিতা, সঞ্জয় চক্রবর্তীর কবিতা। আবার নিখিল তালুকদারের কবিতা শান্ত এবং নির্বিরোধ ভঙ্গিতে কথা বলছে। নিখিল তালুকদারের কবিতা শান্ত এবং নির্বিরোধ ভঙ্গিতে কথা বলছে। একই প্রসঙ্গ, ধরনটা মানে লক্ষ্যটা একই। ঠিকানা আমার একটাই, মহাবাহু ব্রহ্মপুর, লিখে নাও, যদি সময় পাও এসো। কথা খেয়াল করতে হবে, যদি সময় পাও এসো। ওখানে ভালো থাকা যায় জানতে চেয়েছে অনেকেই, আমি তো বেশ আছি, 16 আনা কুশল। এটাও একটা ধরন, এটাও একটা বক্তব্য, এটাও একটা ভঙ্গি। তাই আমি বারবার বলছি, একটা পাড়ার 5 জন কবির মধ্যেই কত বৈচিত্র্য থাকে, কত ধরনের মধ্যে কত বিভিন্নতা থাকে, তাই না? তো এত বড় একটা অঞ্চল, এতগুলো রাজ্য, তো সেই রাজ্যের এত কবিতা লিখছেন, তাদের মধ্যে বৈচিত্র্য থাকবে না, বিভিন্নতা থাকবে না? এই বিভিন্নতাটাই তো এই অঞ্চলের সম্বল। এই বিভিন্নতা, এই বৈচিত্র্যের যে ঐশ্বর্য, সেই ঐশ্বর্যই তো এই অঞ্চলের কবিতার সম্বল। এই ঐশ্বর্যকে স্পর্শ করতে হবে। আমি প্রায় 10 বছর হয়ে গেল এই ঐশ্বর্যকে স্পর্শ করার লক্ষ্যে কাজ করে চলেছি। হ্যাঁ, শতদল, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সঞ্জয় তো খুব ভালো লেখক। এই যে কবিতাটা কথা বলছিলাম না, বলবো, এত ভালো বাংলা,
এত সুষমাময়, এত নিখুঁত, এত শান্ত, এত স্বাভাবিক বাংলা কবিতা গত 50 বছরের বাংলা কবিতার ইতিহাস মনে রেখেই বলছি খুব কম লেখা হয়েছে। এবার যে কবিতাটা বলবো এখনই বলে নিচ্ছি, ভেবেছিলাম শেষে বলবো, শেষ তো প্রায় হয়ে গেল, শেষে বলবো, এখনই বলে নিচ্ছি, যেহেতু আমি এই কলকাতা বা পশ্চিমবঙ্গ বা অন্য ভারতবর্ষের অন্য অঞ্চলের প্রসঙ্গ কিভাবে এই অঞ্চলের কবিতা এসেছে সেটা বলছি, তো সেই প্রসঙ্গে এই কবিতাটার কথা বলে নিই। কল্যাণব্রত চক্রবর্তীর কবিতা, কবিতাটার নাম হচ্ছে পুরাতন অ্যালবাম। অসামান্য কবিতা, এত ভালো, এই যে বলছি, বারবার বলছি এক কথা, এত স্বাভাবিক বাংলা কবিতা, এত নিখুঁত বাংলা কবিতা, এত এত আশ্রয়ময় বাংলা কবিতা, এত সুষমাময় বাংলা কবিতা গত 50 বছরের বাংলা কবিতার ইতিহাস মাথায় রেখে বলছি খুব কম লেখা হয়েছে, খুব কম। অল্প একটা অংশ বলছি। কবিতার নাম হচ্ছে পুরাতন অ্যালবাম, কবির নাম হচ্ছে কল্যাণব্রত চক্রবর্তী। শঙ্খ তোর মাকে বল, ভঙ্গিটার মধ্যেই কত একটা একটা স্বাভাবিক একটা ধরন আছে, কত আন্তরিক একটা ধরন আছে, হ্যাঁ, কত অপ্রাতিষ্ঠানিক একটা ধরন আছে। আমার কথা মধ্যে যেমন একটা অপ্রাতিষ্ঠানিক ধরন আছে, অধ্যাপকের মতো আমি বলি না, বলতে পারি না, তেমনি এই কবিতাটার মধ্যে একটা অপ্রাতিষ্ঠানিক ধরন আছে। শঙ্খ তোর মাকে বল, বুটিদার চাদর দুখানা সেই কবে দেবীপুর মেলায় কিনেছি, কি করে হারালো আজ ট্রেন থেকে নামার আগেই। অমন শখের স্মৃতি হারাবার ইচ্ছে কারো থাকে, অথচ কি করে সব পরিচিত ঐশ্বর্য হারায়। অফিস ছুটির পর ফুটপাতে দারুণ ভিড় ঠেলে ঘরের চৌকাঠ ছুতে রোজ রোজ দেরি হয়ে যায়। ভাবা যায় কি কবিতা, ভাবা যায় কি কবিতা। অমন শখের স্মৃতি হারাবার ইচ্ছে কারো থাকে, অথচ কি করে সব পরিচিত ঐশ্বর্য হারায়। পরিচিত ঐশ্বর্য হারানোর কথা কি বেদনাময়, অথচ অথচ নিরলস ভঙ্গিতে এখানে বললেন কবি কল্যাণব্রত চক্রবর্তী। অফিস ছুটির পর ফুটপাতে, হ্যাঁ হ্যাঁ সেই শতদল বলছি, দেখি তো বৈচিত্র্য বিভিন্নতা তো আছে। অফিস ছুটির পর ফুটপাতে দারুণ ভিড় ঠেলে ঘরের চৌকাঠ ছুতে রোজ রোজ দেরি হয়ে যায়। দিগন্ত জোড়া কবিতা, দিগন্ত জোড়া কবিতা। এই যে দারুণ ভিড় ঠেলে, সচেতন পাঠক খেয়াল করবেন, অফিস ছুটির পর ফুটপাতে দারুণ ভিড় ঠেলে, দারুণ ভিড় শব্দগুলোকে কিন্তু একসঙ্গে মিলিয়ে পড়তে হবে, নাহলে ছন্দটা থাকবে না। ছন্দটাকে এমন কৌশলে ভেঙে আবার জুড়ে দিলেন কবি এখানে, যে সচেতন পাঠক খেয়াল করবেন, অফিস ছুটির পর ফুটপাতে দারুণ ভিড় ঠেলে, এই দারুণ ভিড়ের যে গতি, গতি আক্রান্ত গতি, সেই আক্রান্ত গতির লয়টাকে দারুণ ভিড় ছন্দের মধ্যে ধরে দিয়েছেন লেখক এখানে। দারুণ ভিড়, এখানে তো 4 মাত্রা হবে, দারুণ ভিড় ধরলে তো 5 দাঁড়াচ্ছে, কিন্তু দারুণ ভিড়কে, হ্যাঁ দেখো ঠিকই বলেছে কল্যাণব্রত চক্রবর্তীর কবিতাগুলি আলাদা আলাদা। দারুণ ভিড় দুটো শব্দকে একসঙ্গে করে না নিলে এখানে ছন্দটা থাকবে না। এবং যে ইচ্ছে করে লেখক সচেতনভাবে এটা করেছেন। একটা ভিড়ের যে গতি, ভিড়ের গতি তো মানে নয়, সাবলীল নয়, ছুটে যাচ্ছে এমন নয়, ভিড়ের গতি হচ্ছে ক্ষত বিক্ষত, আক্রান্ত, আহত। সেই ভিড়ের গতির লয়টাকে ধরবার জন্য কবি এখানে সচেতনভাবে ছন্দটাকে একটু ছড়িয়ে যুক্ত করে দেওয়ার দাবি জানাচ্ছেন পাঠকের কাছে। আমরা যখন লাইনটা পড়বো, আমরা কিন্তু দারুণ এবং ভিড় দুটো শব্দকে একসঙ্গে করে পড়ব। অফিস ছুটির পর ফুটপাতে দারুণ ভিড় ঠেলে ঘরের চৌকাঠ ছুটে রোজ রোজ দেরি হয়ে যায়। ভিড়ের ছন্দটাকে, ভিড়ের ছবিটাকে, ভিড়ের গঠনটাকে, ভিড়ের গতিটাকে দারুণ ভিড় শব্দের ইচ্ছাকৃত ভাঙনের মধ্যে রক্ষা করেছেন এখানে কবি। দারুণ ভিড় শব্দটাকে কিন্তু আলাদা মন নিয়ে পড়তে হবে, তা নাহলে এই মজাটা ধরা যাবে, এই মজাটা বোঝা যাবে, তাই না?
শক্তি দত্ত রায়ের কবিতায় পাবো একটি নারীর কথা। কবিতাটার নাম হচ্ছে কবি। এখানেও সেই প্রসঙ্গটা এক। পদ্মা আর ধলেশ্বরীর জলে ধ্রুবতারা ভেসে যায়, শহীদের শবের পাশে সঙ্গী শুধু সপ্তর্ষির ছায়া। কি নির্মম লাই, কি নির্মম। শহীদের শবের পাশে সঙ্গী শুধু সপ্তর্ষির ছায়া। অথচ শতদ বলছে কবি আর অধ্যাপক বিষয় একাকার, তাই তো ভালো লাগছে, ধন্যবাদ শতদ। অথচ তোমার চোখের জলে চোখ রেখে আমরা অনেক বুঝেছি। মালঞ্চ বেড়ার ধারে ছোট ঘর বেঁধে ওইখানে কবি থাকে, রাধে বাড়ে খায়, শিশুদের জন্ম দেয়, বড় করে, স্বামীকে সানায়। অসামান্য কবি। ওই কবি মন্ত্র দিয়ে পৃথিবীকে শুদ্ধ রাখে, কবিকে খোঁজে না তবু, জানেও না কেউ। বললেন শক্তি দত্ত রায়ের কবিতাটার নাম হচ্ছে কবি। কবিকে নিয়ে, কবিতাকে নিয়ে তো সারা পৃথিবীতে প্রচুর কবিতা আছে, প্রচুর কবিতা আছে। হ্যাঁ, বিদ্যুৎ বসুর একটা বিখ্যাত কবিতাই আছে যেখানে মাছ ধরার সঙ্গে কবিতা লেখার তুলনা করছেন কবি, তাই না? এখানেও অন্যরকমভাবে একদম করা হয়েছে। গঙ্গার এই পরের অংশটা বলি, মালঞ্চ বেড়ার ধারে ছোট ঘর ঘেঁষে বেঁধে ওইখানে কবি থাকে, রাধে বাড়ে খায়, শিশুদের জন্ম নেয়, বড় করে, স্বামীকে সানায়। শব্দটা অসমান শব্দ দুটো, স্বামীকে সানায়, এর চেয়ে ভালো ব্যবহার আর হতেই পারে না। ওই কবি মন্ত্র দিয়ে পৃথিবীকে শুদ্ধ রাখে, কবিকে খোঁজে না তবু, জানে না কেউ। হ্যাঁ, কত রকমের কবিতা আছে এই অংশে, এই অঞ্চলে। বারবার এক কথা বলছি না যে বাংলা ভাষায় যিনি লিখবেন তিনি যে অঞ্চলেই লিখুন তিনি মূল ভাষারই কবি, মূল অঞ্চলেরই কবি, মূল কেন্দ্রেরই কবি। তিনি শিলচরে লিখলেও তিনি মূল বাংলা ভাষার কবি, আগরতলায় লিখলেও তাই, শিলংয়ে লিখলেও তাই, কলকাতায় লিখলেও তাই, শিলিগুড়িতে লিখলেও তাই, মূল বাংলা ভাষার কবি সবাই। এখন বলে, এটা আমরা সবাই বিশ্বাস করি, বলে আমি তিনটে কবিতার তিনটে লাইন উদ্ধার করছি এই অঞ্চলে, করে বলছি যে কিভাবে বাংলা কবিতার ঐতিহ্যের সঙ্গে এই কবিতাগুলো যুক্ত হয়ে গেছে, এই অঞ্চলের কবিতা যুক্ত হয়ে গেছে। যে কোনো অঞ্চলের কবিতাই বাংলা ভাষার কবিতার ঐতিহ্যের সঙ্গে যুক্ত। তার একটা নমুনা আমি তিনজনের তিনটি কবিতা বলে দেব। আপনারা আমার ব্যাখ্যা করতে হবে না, বললেই বুঝে যাবে। তো তিনটি কবিতা বলছি, তিনজনের বোঝা যাবে যে আমাদের কবিতা ঐতিহ্যের সঙ্গে কিভাবে যুক্ত। প্রথম কবিতাটার অংশটা হচ্ছে রামেশ্বর ভট্টাচার্যের সেতার মৃত্যুতে তিনটি স্তবক বলে একটি কবিতার অংশ। শুধু কবিতার জন্য নতজানু ছিল যুবকেরা, শুধু প্রেমের জন্য নতজানু ছিল যুবতীরা, শুধু কবিতার জন্য নীরব ছিল কালো রাত, শুধু প্রেমের জন্য ঝরেছিল অঝোর বৃষ্টি। মনে পড়ে যাচ্ছে বাংলা কবিতার আরেকজন বিখ্যাত শক্তিশালী কবির, প্রবাদ প্রতিম কবির কবিতার কথা, শুধু কবিতার জন্য, সুনীলদার কবিতার কথা। এইভাবেই তো কবিতা যুক্ত থাকে ঐতিহ্যের সঙ্গে, তাই না? এইভাবেই কবিতা ঐতিহ্যের সঙ্গে যুক্ত থাকে। পরেরটা কল্যাণব্রত চক্রবর্তীর স্বদেশ কবিতা। শেষ লাইনটা শুনলেই বুঝে যাবেন বাংলা কবিতার ঐতিহ্যের কোন অংশের সঙ্গে এটা যুক্ত। ভগীরথ রোয়াজা এখন বনে পাহাড়ে তুলোর ফুল খুঁজে বেড়ায়। রণবিদ্যা এসে গেছে, রণবীর পুরকাস্ত, অত্যন্ত শক্তিমান কথা সাহিত্যিক, আমাদের প্রিয় শ্রদ্ধেয় অগ্রজ রণবিদ্যা, নমস্কার, শুভ সন্ধ্যা, স্বাগত। ভগীরথ রোয়াজা এখন বনে পাহাড়ে তুলোর ফুল খুঁজে বেড়ায়, অনেক দিন নেই খাবার আগুনের জুম ঘর, ছইয়ের মাচায় ভস্য ওরে, শাখানের মাঝরাতে শিশু কাঁদে ওদনের তরে। ধরা পড়ে গেল বাংলা কবিতার ঐতিহ্যের সঙ্গে আমাদের এই অঞ্চলের কবিতা কিভাবে যুক্ত। কেন্দ্র বলে কিছু হয় না, প্রান্ত বলে কিছু হয় না, বারবার এক কথা বলছি। কলকাতা কেন্দ্র কে ঠিক করেছে? পশ্চিমবঙ্গ মূল কেন্দ্র কে ঠিক করেছে? যে অঞ্চলের কবিতায়, যে অঞ্চলের লেখালেখিতে শক্তিপদ ব্রহ্মচারী আছে, কল্যাণব্রত চক্রবর্তী আছে,
সেই অঞ্চল যদি কেন্দ্র না হয় তো কোন অঞ্চল কেন্দ্র? কেন্দ্র বলে কিছু বাঙালি যে ভাষায় যেখানে বাঙালির কবিতা লিখছে, গল্প লিখছে, গান লিখছে, উপন্যাস লিখছে, নাটক লিখছে, শিল্পচর্চা করছে, সবাই একই অঞ্চলের মানুষ। সুতরাং তা বললাম কল্যাণরত চক্রবর্তী কথা, আমাদের নিশ্চয়ই সময় শেষ হয়ে এসছে, আমি শেষ করে দেবো। নকুল রায় রক্ত দিয়েছি বলে একটি কবিতা, অংশ বলি। বহুবার রক্ত দিয়েছি মহাকরণে, জাতীয় গ্রন্থাগারে, এবার ভাত দে হারাম জাদা, নইলে তোকেই চিবিয়ে খাবো স্বাধীনতা। এই যে ভাত দে হারাম জাদা, এই কথাটা রূপরাজ, আমাদের আরেক প্রিয় বন্ধু রূপরাজ ভট্টাচার্য, অত্যন্ত গুণী মানুষ, লেখক, অত্যন্ত গুণী লেখক, আমাদের প্রিয় বন্ধু। এই অংশটা, নকুল রায়ের এই অংশটা, ভাত দে হারামজাদা, তিনটি কবিতার কথা আমাকে মনে করায়। বাংলা কবিতার সঙ্গে যে কোনো অঞ্চলের কবিতা বাংলা কবিতার ঐতিহ্যের সঙ্গে যুক্ত। হ্যাঁ, তার সানন্দ প্রমাণ হচ্ছে এই অংশটা। তিনটি কবিতার সঙ্গে কথা মনে পড়ে। একটি হচ্ছে শঙ্খ ঘোষের কবিতা, একটি হচ্ছে মণিভূষণ ভট্টাচার্যের কবিতা, আর এটা হচ্ছে জয়দেব বসুর কবিতা। আমি এটা আলাদা করে রেখেছি, এইটা বলেই আমি আজকের কথা শেষ করব। এই যে নকুল রায়ের অংশটা কিভাবে আছে, আমাদের শঙ্খবাবুর কবিতা আছে, মণিভূষণের কবিতা আছে, জয়দেব বসুর কবিতা আছে। এই যে ভাত দে হারামজাদা কথাটা সেখানে আছে, যেমন বহু জায়গায় আছে। মণিভূষণ ভট্টাচার্য একটা বলেছিলেন, একটা কবিতা শেষ হচ্ছে এইভাবে, ভাত দে হারামজাদা। এইটা হচ্ছে মৌলিক চাহিদা, এই মৌলিক চাহিদার কথা, এই মৌলিক দাবির কথা, এই মৌলিক আরতির কথা, এই মৌলিক আত্মীর কথা। সমস্ত অঞ্চলের, জাহাঙ্গীর কি বলছে, খুব ভালো লাগলো স্যার, অনেক সমৃদ্ধ লাগলো, ধন্যবাদ, ভালো থাকো জাহাঙ্গীর। কথা সমস্ত বাঙালির, সেই বাঙালি শিলচরেই থাকুন, সেই বাঙালি শিলিগুড়িতেই থাকুন, সেই বাঙালি কলকাতাতেই থাকুন, সেই বাঙালি আগরতলাতেই থাকুন, এই মৌলিক তাগিদ সবার সমান। তাই মণিভূষণ ভট্টাচার্যের কবিতার সঙ্গে মণিভূষণ ভট্টাচার্যের কবিতার কথা মনে পড়বে নকুল রায়ের কবিতা পড়তে গেলে, বা নকুল রায়ের কবিতার কথা মনে পড়বে মণিভূষণ ভট্টাচার্যের কবিতা। ভাত দে হারামজাদা, এর তো কোনো অঞ্চল হয় না, এই কথাটার কোনো অঞ্চল হয় না। এই যে সম্পর্ক, এই যে সখ্য, হ্যাঁ, এইটাই হচ্ছে। হ্যাঁ, বিশ্বজিৎ বলছে, ঋদ্ধ হলাম স্যার, আমরা আপনাকে আমন্ত্রণ জানাবো অন্য একটি বিষয় আলোচনা। ঠিক আছে বিশ্বজিৎ, খুব ভালো লাগলো, তোমাদেরও ভালো লাগলো। কণিকা শেষ মুহূর্তে এসে জয়েন করেছে, কণিকা আমাদের প্রিয় ছাত্রী। তো এই হচ্ছে সব। সুতরাং কে কোথায় লিখছেন সেটা বড় কথা হচ্ছে আমরা সবাই একই ভাষার লেখক। কলকাতা বা পশ্চিমবঙ্গ কখনো কেন্দ্র নয়, যিনি যেখানে লিখছেন তিনি কেন্দ্র থেকে লিখছেন। হ্যাঁ, বিজয়বাবু উত্তর পূর্বাঞ্চল নিয়ে আবার আলোচনা করবেন, নিশ্চয়ই করবেন। কত বৈচিত্র্য এই অঞ্চলের লেখায়। শতদা বলছে নতুন চিন্তার খোরাক নিয়ে আলোচনা অন্য মাত্রা নিয়ে গেল, ধন্যবাদ শতদা। কত বৈচিত্র্য, কত মেধাবী বৈচিত্র্য এই অঞ্চলের লেখায়। এই বৈচিত্র্যের খোঁজ আমি 10 বছর ধরে করে চলেছি, কিছুটা হয়তো পেয়েছি, তার কিছুটা অংশ আমি আজকে আপনাদের জন্য এখানে বললাম। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাইকে নমস্কার, ভালোবাসা এবং শুভেচ্ছা।